সিরিয়ায় রুশ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পরিস্থিতি মূল্যায়নে বসল ন্যাটো। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতায় যাবে না যুক্তরাষ্ট্র। কুন্দুজের হাসপাতালে বিমান হামলার জন্য ওবামার ক্ষমা প্রার্থনা, তদন্তের ফলাফলের ভিত্তিতে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে এমএসএফ। ইয়েমেনে আবারও বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের হামলায় নিহত ৩০, জাতিসংঘ প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হাউথিদের সম্মতি। এবং ফিলিস্তিনি হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির নির্দেশ নেতানিয়াহুর, যুদ্ধের পাঁয়তারা করছে ইসরায়েল, অভিযোগ ফিলিস্তিনের। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় আইএস অবস্থানে রাশিয়া ক্রুজ মিসাইল হামলা শুরু করার পর সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে আলোচনায় বসেছে ন্যাটো। বৃহস্পতিবার ব্রাসেলসে এই বৈঠক শুরুর আগে তুরস্ককে রক্ষায় প্রয়োজনে সেনা পাঠানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ন্যাটো মহাসচিব। ইসলামিক স্টেট দমনে চলা রুশ অভিযানের ফলাফল নিয়ে আলোচনার সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে সিরিয়ার পাশাপাশি ইরাকে আইএস দমনে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছে ইরাকি প্রতিরক্ষা কমিটির প্রধান। কাস্পিয়ান সাগরে থাকা রুশ নৌবহরের 4টি জাহাজ থেকে বুধবার রাতে 26টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে রাশিয়া। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 1,500 কিলোমিটার দূরের 11টি আইএস অবস্থান লক্ষ্য করে ছোড়া হয়। এতে জঙ্গি স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে জানানো হয় রুশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে। এসব হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে দাবি করে তারা। এর পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে হামলার বিষয়ে তাকে অবহিত করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। টেলিভিশনে সরাসরি প্রচারিত সাক্ষাৎকারে শোইগু জানান, সিরিয়ায় আইএস দমনের রুশ অভিযান এক সপ্তাহে বড় ধরনের সাফল্য পেয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব ও ইরানের সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করে পুতিন তা অব্যাহত রাখার জন্য প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দেন। আমরা জানি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করা কতটা কঠিন। এই অভিযানের সাফল্য বা ব্যর্থতা নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। প্যারিস সফরের সময় এ বিষয়ে প্রেসিডেন্ট ওলাদের সাথে কথা হয়েছে আমার। আইএস দমনে আসাদ বাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মির পাশাপাশি ফরাসি সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্টে এক সপ্তাহে সিরিয়ার 110টি অবস্থানে রুশ বিমানগুলো 120টি অভিযান চালিয়েছে বলে উল্লেখ করা হয়। হামলায় বিভিন্ন ধরনের 30টি যান সহ 71টি সাজোয়া যান, 19টি কমান্ড সেন্টার, 2টি যোগাযোগ কেন্দ্র, 23টি অস্ত্র ও রসদ মজুদ, 6টি বোমা তৈরির কারখানা সহ বেশ কিছু আর্টিলারি অবস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করার কথা জানায় তারা। সিরীয় সরকারি বাহিনী রুশ বিমান বাহিনীর সাথে সমন্বয় করে এসব এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানায় গণমাধ্যম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ পাওয়া আসাদ বিরোধী একটি গ্রুপ অভিযোগ করে আইএস দমনের নামে চালানো এসব হামলায় তাদের একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই পরিস্থিতিতে রুশ বিমান হামলার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে আলোচনায় বসে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এ বৈঠকের ডাক দেয় তারা। সিরিয়ায় রুশ হামলার মধ্যেই ইরাকের প্রতিরক্ষা কমিটির প্রধান ইরাকে আইএস দমনে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়ে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। ইরাক চাইলে দেশটিতে আইএস দমনে বিমান হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। রুশ পার্লামেন্টের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েস্কির এমন বক্তব্যের পরপরই ইরাকি প্রশাসনের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। আদনান আহমেদ, সময় সংবাদ। সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক সহযোগিতায় যাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। সিরিয়ায় রুশ সরকার ভুল নীতি অবলম্বন করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রুশ বিমানগুলো সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। বৃহস্পতিবার সিরিয়া সংকট নিয়ে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া সিরিয়ায় যে নীতিতে কাজ করছে তা অত্যন্ত ভুল। তবে সিরিয়ায় পাইলটদের নিরাপত্তা বিষয়ে সীমিত আকারে তথ্য আদান প্রদানের বিষয়ে রুশ সরকারের সাথে যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলেও জানান তিনি।
full and transparent investigation. রাশিয়ার সঙ্গে বিরুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই, তবে আমরা আশা করি তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে রাশিয়া। এ বিষয়ে আলোচনায় বসতে রুশ প্রস্তাবে রাজি তুরস্ক। তাছাড়া সিরিয়ায় এ পর্যন্ত চালানো রুশ হামলার বেশিরভাগটাই চালানো হয়েছে আসাদ বিরোধী আর বেসামরিকদের ওপর। এ ধরনের হামলা শরণার্থী সমস্যা আরো বাড়িয়ে তুলবে। তবে প্রতিরক্ষা মন্ত্রী সামরিক সহযোগিতায় না যাওয়ার কথা বললেও বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কূটনৈতিক সূত্রের বরাতে জানায়, খুব শীঘ্রই সিরিয়া ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরই মধ্যে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, রুশ বিমানগুলো সিরিয়ার আকাশে মার্কিন ড্রোনের জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না। রাশিয়া আকাশ আইন মেনে চলছে বলেও জানান তিনি। সম্প্রতি এপির সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন বাহিনীর মুখপাত্র নৌ ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, রুশ বিমানের জন্য একটি মার্কিন বিমান তার চলাচলের পথ পরিবর্তনে বাধ্য হয়েছে। এদিকে নিজের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে তুরস্ক কোনো ধরনের ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। রুশ বিমান হামলা আন্তর্জাতিক আইএস বিরোধী অভিযানকে দুর্বল করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রুশ সরকার সিরিয়ায় মূলত ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে না, একই সাথে তাদের বিভিন্ন বিষয়ে দ্বিধান্বিত মনে হয়েছে। তাদের সাথে সিরিয়া সংকটে একসাথে কাজ করা অসম্ভব ব্যাপার। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলা শুরু করে রুশ বিমান বাহিনী। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে টিকিয়ে রাখতেই সেখানে আইএস বিরোধী অভিযানের আড়ালে আসাদ বিরোধীদের উপর হামলা চালাচ্ছে রাশিয়া। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। জঙ্গিদের দখলে থাকা সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় অভিযানে নেমেছে দেশটির সরকারি বাহিনী। গত 24 ঘন্টায় সিরিয়ার দেরায় দেশটির সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে অন্তত 1000 বিদ্রোহী। স্বপক্ষ ত্যাগ করে ফিরে আসলে ক্ষমা করা হবে সরকারের এমন ঘোষণার পর আত্মসমর্পণ করে তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারি বাহিনীর এই অভিযানের কথা জানায় সিরিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল স্টাফ আলী আব্দুল্লাহ আয়ুব। পাশাপাশি দেরায় আসাদ বাহিনীর কাছে অস্ত্রসহ 1000 বিদ্রোহী যোদ্ধার আত্মসমর্পণের কথাও জানান তিনি। গত জুলাই মাসে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে অস্ত্র সমর্পণের শর্তে বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইরাকের সরকার সমর্থিত 70 জন সুন্নিকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বার্তা সংস্থা এপি জানায়, আইএসের হাতে নিহত ইরাকিদের বেশিরভাগই পুলিশ, সরকারি কর্মকর্তা কর্মচারী বা তাদের পরিবারের সদস্য। এই ঘটনার পর আনবার প্রদেশ থেকে আইএস নির্মূলে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। তাদের সাথে যোগ দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটও। ইরাকি সেনাবাহিনীর প্রায় 2000 সেনা সদস্য এই অভিযানে অংশ নিয়েছে। এরই মধ্যে তাদের শক্তিশালী হামলার মুখে জঙ্গিরা আনবার ছাড়তে শুরু করেছে বলে জানিয়েছে বাগদাদ। এমনকি আনবারের বেশ কিছু এলাকা আইএস মুক্ত করা হয়েছে বলে জানায় দেশটির সরকার। আফগানিস্তানের কুন্দুজের হাসপাতালে মার্কিন বিমান হামলার জন্য ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ারের এমএসএফ এর প্রেসিডেন্ট জোয়ান লিউয়ের কাছে টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন ওবামা। এদিকে এমএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীন তদন্তের ফলাফলই বলে দেবে এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তারা কোনো অভিযোগ দায়ের করবেন কিনা। কুন্দুজে তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় পালিয়ে এসে তাখার প্রদেশে আশ্রয় নেয় এই মানুষগুলো। জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে কারো কারো আশ্রয় হলেও বেশিরভাগেরই ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ছোট ছোট শিশু ও বৃদ্ধ সহ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তারা। খাবার নেই, পানি নেই, মাথার উপর কোনো আশ্রয় নেই। সংঘর্ষের সময় স্বামীকেও হারিয়ে ফেলেছি। এখন কি করব, কোথায় যাব, কিচ্ছু জানি না। তাৎক্ষণিকভাবে উদ্বাস্তু এই মানুষগুলোর আশ্রয়ের ব্যবস্থা করতে না পারার কথা স্বীকার করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। দুঃখজনক হলেও সত্য, আমরা তাদের জন্য এই মুহূর্তে কিছুই করতে পারছি না। আমরা অপারগ। তবে এরই মধ্যে দাতাদের কাছ থেকে সাহায্য সংগ্রহে তৎপরতা শুরু করেছি আমরা। এদিকে কুন্দুজের হাসপাতালে মার্কিন হামলার ঘটনায় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও এমএসএফ এর প্রেসিডেন্ট জোয়ান লিউকে টেলিফোনে দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ওবামা। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, তালেবানকে উদ্দেশ্য করে চালানো হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে আঘাত
অবস্থানে উল্লেখ করে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। আশরাফ ঘানির সঙ্গে আলাপে আফগানিস্তানের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ওবামা এমএসএফকে বলেছেন এরকম ঘটনা যেন না ঘটে সেজন্য যা করা দরকার তাই করা হবে। প্রয়োজনে আফগানিস্তানের জঙ্গি বিরোধী অভিযানের কৌশল পরিবর্তনেরও আশ্বাস দিয়েছেন তিনি। পরে এক বিবৃতিতে ওবামার ক্ষমা প্রার্থনার বিষয়টি এমএসএফ এর পক্ষ থেকে জানানো হয়। এর আগে বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রেসিডেন্ট জোয়ান লুই এ হামলাকে কেবল অনৈতিকই নয়, জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের এ হামলা কেবল প্রাণহানিই নয়, আমাদের কার্যক্রমেরও মারাত্মক ক্ষতি করেছে। সবচেয়ে প্রয়োজনের সময় কুন্দুজের লাখ লাখ মানুষকে আমরা চিকিৎসা সেবা দিতে পারছি না। যুদ্ধেরও তো নিয়ম নীতি থাকে। আমরা যদি ছেড়ে দিই তাহলে সিরিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনের মতো যুদ্ধপীড়িত দেশে কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়বে। এর মধ্যেই কাবুলে জঙ্গি বিরোধী সামরিক মহড়া চালিয়েছে শতাধিক আফগান যোদ্ধা। আফগান বাহিনীর সক্ষমতা বাড়াতে এবং নির্ভুল অভিযান পরিচালনার কৌশল অনুশীলনে এই মহড়া চালানো হয় বলে আফগান ন্যাশনাল আর্মির পক্ষ থেকে জানানো হয়। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। ইয়েমেনে আবারও এক বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় বহু মানুষ আহত হয় বলে হাউথি সমর্থকদের বরাত দিয়ে জানায় রুশ গণমাধ্যম আরটি। একই দিন ইয়েমেনের মারিব প্রদেশের গুরুত্বপূর্ণ একটি এলাকা হাউথিদের কাছ থেকে পুনর্দখল করার দাবি করে প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনী। সহিংসতা বন্ধে হাউথি বিদ্রোহীরা নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে চলতে রাজি হয়েছে বলে জানায় জাতিসংঘ। গত কয়েকদিন ধরে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় সারওয়াহ এলাকায় হাউথি বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনীর তুমুল লড়াই চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার মারিব প্রদেশের গুরুত্বপূর্ণ এ অঞ্চল থেকে হাউথিদের হটিয়ে তা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানায় দেশটির সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে রাজধানী সানা পুনর্দখলে হাদি সরকার অনুগত বাহিনীর অভিযানে কিছুটা হলেও অগ্রগতি হলো বলে জানায় রয়টার্স। সরকারি বাহিনীর স্থল অভিযানের পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি জোটের বিমান হামলা অব্যাহত আছে। মোকা শহরে বিয়ের অনুষ্ঠানে জোটের হামলায় শতাধিক বেসামরিক লোক নিহতের এক সপ্তাহের মাথায় দেশটিতে আবারও একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলার খবর পাওয়া গেছে। এ হামলার জন্য সৌদি জোটকে অভিযুক্ত করে হাউথি সমর্থকরা জানায় ধামার প্রদেশের সানবান এলাকায় এই বিমান হামলায় অর্ধশতাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। একই দিন ইয়েমেনের সাদ প্রদেশে একটি বাড়িতে সৌদি বিমান হামলায় 2 শিশু সহ 3 জনের মৃত্যুর খবর জানায় ইরানের প্রেস টিভি। জাতিসংঘের তথ্য মতে গত 7 মাসে ইয়েমেনে 5,000-এরও বেশি মানুষ নিহত ও 25,000 মানুষ আহত হয়। নিহতদের মধ্যে 5 শতাধিক শিশু রয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানায় ইউনিসেফ। চলমান এই সংঘাত বন্ধে হাউথি বিদ্রোহীরা জাতিসংঘ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে চলতে রাজি হয়েছে বলে জানালেন সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার এক বিবৃতিতে হাউথিরা যুদ্ধবিরতি মেনে চলা ও অস্ত্র প্রত্যাহারের প্রস্তাবের প্রতি সমর্থন জানায়। হাউথিরা সব শহর থেকে নিজেদের সশস্ত্র যোদ্ধা প্রত্যাহার করতে ও রাজনৈতিক আলোচনায় বসতে রাজি হয়েছে। এখন সরকার পক্ষকেও শান্তিপূর্ণ এই প্রক্রিয়া বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে সরকার পক্ষের সমর্থন আদায়ে বৃহস্পতিবারই ইয়েমেনে ফেরার কথা রয়েছে দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওয়ালদ শেখের। সেখানে পৌঁছে তিনি শান্তিপূর্ণ আলোচনা শুরুর জন্য হাদি সরকার ও হাউথিদের মধ্যে যোগাযোগ শুরু করবেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভোজে গরুর মাংস রাখার কারণে জম্মু কাশ্মীর বিধানসভায় মুসলমান বিধায়ক লাঞ্ছিত। ধর্মীয় অনুশাসন চাপিয়ে দেওয়ার আইন নিষিদ্ধের দাবি। আন্দোলনের নামে ফিলিস্তিনিরা ইহুদিদের ওপর হামলা চালাচ্ছে উল্লেখ করে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হয়েছে আল আকসায় মুসলমানদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইসরায়েলি যুদ্ধের অবতারণা করছে। পশ্চিম তীর ও জেরুজালেমে এই সহিংসতার নিন্দা জানিয়ে সংঘর্ষরত দুপক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রামাল্লায় পুলিশের সঙ্গে ফিলিস্তিনি আন্দোলনকারীদের সংঘর্ষ রূপ নেয় সম্মুখ সমরে। পুলিশের রাবার বুলেটে আহত হয় অন্তত 18 ফিলিস্তিনি। কয়েকটি জায়গায় পুলিশের আন্দোলনকারীদের এলোপাতাড়ি মারধর করার ভিডিও প্রকাশ করে রুশ গণমাধ্যম আরটি।
পশ্চিম তীর ও জেরুজালেমেও চলছে সংঘর্ষ সহিংসতা। এর মধ্যে 3টি পৃথক ঘটনায় ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে 3 ইসরায়েলি আহত হয়েছে। ওল্ড সিটি এলাকায় এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে ভয়াবহভাবে জখম হয় এক ফিলিস্তিনি তরুণ। পশ্চিম তীরেও ইহুদির ওপর গুলি চালানোর অপরাধে গুলিবিদ্ধ হয়েছে এক ফিলিস্তিনি মহিলা। তেল আবিবেও একইভাবে গুলিবিদ্ধ হয়েছে আরেক ফিলিস্তিনি। পশ্চিম তীরে পুলিশ চৌকিতে বেপরোয়াভাবে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অপরাধে এক ফিলিস্তিনির ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। চলমান এই উত্তেজনা শেষ পর্যন্ত যেন আরেকটি যুদ্ধের জন্ম না দেয়, সেদিকে দুদেশের সরকার সজাগ দৃষ্টি রাখবে বলে আশা করে জেরুজালেমবাসী। আমরা আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবো না। ফিলিস্তিনিরা যথেষ্ট বিরক্ত ও হতাশ। আরেকটি যুদ্ধ মানে পুরোপুরি ধ্বংস হয়ে যাব আমরা। আমি 32 বছর ধরে এই এলাকায় আছি। আমি এখানেই থাকতে চাই। তাই সরকারের উচিত আমাদের নিরাপত্তার জন্য এমন ব্যবস্থা নেওয়া যাতে আমরা শান্তিতে থাকতে পারি। তবে ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত। আল আকসা ও জেরুজালেমে আগ্রাসন চালিয়ে ইসরায়েল যুদ্ধের ডাক দিয়েছে। আর বছরের পর বছর ধরে ইসরায়েলি নিপীড়ন সহ্য করে আসা ফিলিস্তিনিরা মৃত্যু ভয় উপেক্ষা করে সেই যুদ্ধে ঝাঁপ দিয়েছে। ইসরায়েলি বাহিনী যদি এই গোলাগুলি হত্যাযজ্ঞ আটকবদ্ধ না করে তবে ফিলিস্তিনিদের ক্ষোভ আরো বাড়বে। তবে ইসরায়েলি প্রেসিডেন্ট রবিন রিভলিন বলছেন, ফিলিস্তিনিদের বুঝতে হবে যে আল আকসায় ইহুদিদেরও অধিকার রয়েছে। আমরাও আল আকসায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কারণ টেম্পল মাউন্ট আমাদের পবিত্র তীর্থস্থান। জেরুজালেমের সঙ্গে আমাদের ঐতিহ্যগত সম্পর্ককে অস্বীকার করে ফিলিস্তিন কিছুই করতে পারবে না। একই মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের আন্দোলনকারীদের সরকার সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের আরো কঠোর হাতে দমনের নির্দেশ দেন তিনি। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে এই সহিংসতার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়বে বলে মনে করে ওয়াশিংটন। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, শান্তি বজায় রাখতে উভয় পক্ষের উচিত মানবিক আচরণ করা। এজন্য ইসরায়েল ও ফিলিস্তিনি দুপক্ষেরই নেতাদের আরো সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। পার্টির মেনুতে গরুর মাংস রাখার কারণে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিধানসভার এক নির্দলীয় বিধায়ককে মারধর করেছে বিজেপি সমর্থক বিধায়করা। বৃহস্পতিবার সকালে নির্দলীয় বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ বিধানসভায় ঢুকতেই তার ওপর চড়াও হন বিজেপির সংসদ সদস্যরা। পাঞ্জাবির কলার ধরে টানা হ্যাচড়া করার পর তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়। বেধড়ক পেটানো হয় বিধানসভা কক্ষের মধ্যেই। ঘটনার পর লাঞ্ছিত এই বিধায়ক স্পিকারের হস্তক্ষেপ ও জড়িত বিজেপি বিধায়কদের শাস্তি দাবি করেছেন। এই ঘটনার নিন্দা জানিয়ে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ধর্মীয় অনুশাসন জোর করে চাপিয়ে দেওয়ার আইন বাতিলের দাবি জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বিষয়ে আলোচনা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পরমাণু চুক্তি বিষয়ে মার্কিন কংগ্রেসে চলা বিরোধের জের ধরে এমন কথা বলেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা তেহরানের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন ইরানের এই নেতা। খামেনির এই মন্তব্য সরাসরি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যের বিরোধিতা করছে বলে জানিয়েছে গণমাধ্যম। কারণ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়া সহ মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন রুহানি। তার মতে পরমাণু চুক্তির মধ্য দিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় এর অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে দায়বদ্ধ হয়েছে ইরান। আগামী 8 নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি জয়লাভ করলে দেশকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি। যদিও বিদেশি নাগরিককে বিয়ে করা এবং সন্তানদের বিদেশি নাগরিকত্ব থাকায় সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট পদে নিষিদ্ধ সুচি কিভাবে এবং কোন প্রক্রিয়ায় দেশকে নেতৃত্ব দেবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বুধবার ইন্ডিয়া টুডে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এনএলডি নির্বাচনে জয়লাভ করলে এবং সরকার গঠন করলে তিনিই সরকারের নেতৃত্ব দেবেন বলে জানান সুচি। তাতে তিনি প্রেসিডেন্ট হন আর না হন। দীর্ঘ 25 বছর পর মিয়ানমারে এবারই প্রথম গণতান্ত্রিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো অনেকে। বুধবার হায়দ্রাবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রাজ্যের নালগোন্দা জেলায় এ দুর্ঘটনা ঘটে। রাজ্য সরকার পরিচালিত বাসটি নালগোন্দায় যাচ্ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ট্রাকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য প্রবাসীদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাধারণ বাংলাদেশিরা। দেশের প্রধানমন্ত্রী কিংবা বিরোধী নেতার বিদেশ সফরকালে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন তারা। তবে এসব কর্মসূচি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. মোমেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেতার বিদেশ সফরকে কেন্দ্র করে প্রায় সময়ই প্রবাসে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়ে থাকে। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময়ও দেখা যায় এমন চিত্র। নিউ ইয়র্ক বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে। বিদেশে এ ধরনের বিদ্বেষ আর বিভক্তির রাজনীতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কোনোদিন এগেইনস্ট ইচ আদার ডেমনস্ট্রেশন করা উচিত না, বিকজ আমরা সবাই ইউনাইটেড টু ডু ওয়ান থিং, হুইচ ইজ আমাদের দেশের উন্নতি দেখানোর জন্য। যে নেত্রী আসুক না কেন, খালেদা জিয়া হোক আর শেখ হাসিনাই হোক, বিদেশে তাদের এগেইনস্টে কোনো বিক্ষোভ করা, এটা দেশের ভাবমূর্তি আসলে আমাদের ক্ষুণ্ণ হয়। বিশেষ করে বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শনের সংস্কৃতি বন্ধের ব্যাপারে সরকার ও বিরোধী উভয় পক্ষ একমত পোষণ করে। আমরা যে প্রক্রিয়া আগে করেছি, আমার মনে হয় আমাদের সেই প্রক্রিয়াটা, সেই কালচারটা চেঞ্জ করে আমাদের সে প্রতিবাদটা করা উচিত। জাতিসংঘের সামনে যেখানে নির্ধারিত জায়গা, সেখানে আমাদের ভিন্ন মত প্রকাশ করতেই পারি, বাট বিমানবন্দরে বিষয়টা দৃষ্টিকটু। আমি মনে করি এটা স্টপ হওয়া উচিত। জাতিসংঘের সামনে বিক্ষোভ, প্রতিবাদ বা মানববন্ধনের কোনো কার্যকরী ভূমিকা নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এগুলোর কোনো ইম্প্যাক্ট হয় না, কারণ এগুলো বাংলাদেশের পত্রপত্রিকাতেই বড় করে ফলো করে। এইটার একমাত্র ইম্প্যাক্ট আমার যেটা হলো যে অপোজিশন গ্রুপের মধ্যে একটা উৎসাহ সঞ্চার। দলীয় রাজনীতিতে বিভক্ত না হয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মূলধারায় সক্রিয় থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অভিবাসী সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য জোটের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। বুধবার ইউরোপীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে যোগ দিয়ে ওলাদ বলেন, জোটের সিদ্ধান্ত যারা মানতে পারবে না তাদেরকে জোটের সুবিধা ভোগ করতে দেওয়াও অযৌক্তিক। এদিকে যুক্তরাজ্যে আরও বেশি সংখ্যক অভিবাসীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে জনমত গঠনে কাজ করছে দেশটির একটি দাতব্য সংস্থা। লেবাননের বেকা ভ্যালির এই শরণার্থী শিবিরে গত 3 বছর ধরে আছেন সিরীয় নারী আমিরা ও তার পরিবার। এখানকার ভঙ্গুর অর্থনীতির কারণে এবং চাকরি না থাকায় দেশ ছেড়ে আসা এই পরিবারটিকে নির্ভর করতে হয় জাতিসংঘের ত্রাণের ওপর। শেষ ভরসা হিসেবে বৈধ উপায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন বারবার। আমরা বেশ কয়েকবার ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করতে চেয়েছি, কিন্তু জানি না কেন জাতিসংঘ আমাদের অনুমোদন দেয়নি। মানব পাচারকারীদের মাধ্যমে অবৈধ উপায়ে যাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু তা মোটেই নিরাপদ নয়। বাচ্চাদের জীবনের ঝুঁকি আমি নেব না। আমিরা এ ঝুঁকি না নিলেও বেশিরভাগ অভিবাসী ইউরোপে যেতে পাড়ি দিচ্ছেন বিপদসংকুল পথ। এই সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে একতা প্রতিষ্ঠা করতে বুধবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে যোগ দেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট। এ সময় তারা অভিবাসীদের মানবাধিকার রক্ষা ও জোটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে জোট দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইইউ এর আইন ও আদর্শ অনুযায়ী অভিবাসীদের প্রাপ্য সম্মান ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য জাতীয় স্বার্থের চেয়ে জোটের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা জরুরি। শরণার্থীদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়ায় গতি আনার পাশাপাশি তাদের জন্য মানসম্মত আশ্রয় ও ত্রাণের ব্যবস্থাও করতে হবে। যারা ইইউ এর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল নন তারা জোট থেকে বেরিয়ে যেতে পারেন। জোটের সঙ্গে যারা একাত্ম হতে পারবেন না তাদের ইউরোপ
ইউরো, শেনজেন এবং ইউরোপীয় গণতন্ত্রের স্বাদ ভোগ করার সুযোগ দেওয়াও অযৌক্তিক হবে। সবাই একসঙ্গে না চললে জোট পিছিয়ে পড়বে। ইইউভুক্ত কয়েকটি দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ ও ইউরোপীয় কমিশন প্রস্তাবিত কোটা ব্যবস্থার বিরোধিতা করলেও শুরু থেকেই বেশ নমনীয় অবস্থানে ছিল জার্মানি। রাজধানী বার্লিনের অধিকাংশ শরণার্থী শিবির ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেলেও স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের ফিরিয়ে না দিয়ে তাদের শহরের বৃহত্তম প্রদর্শনী কেন্দ্রে আশ্রয়ের ব্যবস্থা করে। মিউনিক শহরে অভিবাসীদের সেবায় এগিয়ে এসেছেন স্থানীয় চিকিৎসকরাও। বিভিন্ন বিভাগ থেকে আসা ৭০ জন চিকিৎসককে নিয়ে গঠন করা হয় রিফিউ ডক নামে একটি দল। কাজের অবসরে এবং ছুটির দিনে তারা ছুটে আসেন অভিবাসীদের সাহায্যে। যুক্তরাজ্য সরকার সেদেশের ২০,০০০ অভিবাসীকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করার প্রেক্ষাপটে ৫,০০০ আশ্রয়স্থল খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে দেশটির দাতব্য সংস্থা সিটিজেন ইউকে। যুক্তরাজ্য সরকারের আরও বেশি সংখ্যক অভিবাসীকে আশ্রয় দেওয়া উচিত এমন দাবি জানিয়ে সংস্থাটি তৃণমূল পর্যায়ে জনমত গঠনেও কাজ করছে। সিরীয় শরণার্থীদের সাহায্যে সাধারণ মানুষের থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। হোয়াইট হাউস পরিচালিত কিকস্টার্টার নামক ওয়েব পেজের মাধ্যমে অভিবাসীদের থাকা, খাওয়া, চিকিৎসা ও শিক্ষার সামগ্রী কিনে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত ৬ দিনে এ তহবিলে জমা পড়ে $৮.৫ লাখ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। জার্মানির হামবার্গ শহরের একটি শরণার্থী শিবিরে মঙ্গলবার সন্ধ্যায় অভিবাসীদের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। টয়লেট ব্যবহারকে কেন্দ্র করে আলবেনিয়া ও আফগানিস্তানের অভিবাসীরা একে অপরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলে পড়ে বলে জানায় রয়টার্স। এ সময় নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে। অভিবাসীদের অধিকাংশ জার্মানিমুখী হওয়ায় দেশটির বেশিরভাগ আশ্রয় শিবির ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে এ ধরনের সহিংস ঘটনা আরও ঘটতে পারে এমন আশঙ্কা থেকে অভিবাসীদের শৃঙ্খলা ও ভদ্রতা বজায় রাখার আহ্বান জানান জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দি মাইজিয়ারে। আন্তর্জাতিক বেইল আউট প্রকল্পের আওতায় শর্ত পূরণের পাশাপাশি ঋণ পাওয়ার আগে নিজ দেশের সংসদে আস্থা ভোটে জয়ী হয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। আস্থা ভোটে জয় পাওয়ার পর তিনি বলেন, গ্রিসকে ঋণমুক্ত করতে আরও ৪ বছর সময় পাচ্ছে সিরিজা পার্টি। তাই তৃতীয় মেয়াদে ঋণ পাওয়া এবং এর বিপরীতে যে শর্তগুলো পালন করতে হবে তা চলতি বছরের শেষ নাগাদই শুরু করতে চায় সিপ্রাস সরকার। ভোটাভুটির মধ্য দিয়ে আগামী কয়েক সপ্তাহ নিরীক্ষা করা হবে পুনর্গঠন, কর বাড়ানো কিংবা পেনশন কমানোর বিষয়ে গ্রিকদের মতামত কি। এরপরই ৩০০ কোটি ইউরোর অর্থ সহায়তা এবং ব্যাংকগুলোর পুনর্অর্থায়নে ২,৫০০ কোটি ইউরোর সহায়তা পাবে গ্রিস। ৪৮টি পুনর্গঠন শর্ত আইন আকারে প্রকাশ করা হবে আগামী ১৫ই অক্টোবর। ইউক্রেনের পূর্বাঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি বিরাজ করলেও সেখানে স্থায়ী শান্তি ফিরে আসতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী পেট্রো পোরোশেনকো। দেশটির গণমাধ্যমে তিনি আরও বলেন, ওই অঞ্চলে যুদ্ধ তখনই শেষ হবে যখন ইউক্রেনের সমস্ত ভূমি শত্রুর হাত থেকে উদ্ধার করা হবে। গত সপ্তাহের শেষে প্যারিসে ইউক্রেন সংকট নিয়ে বৈঠকে বসে ৪ জাতি। সেখানে মিন্স্ক চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি বলবৎ থাকবে। গেল বছর রুশ অধ্যুষিত ক্রিমিয়া উপদ্বীপ আগ্রাসন চালিয়ে দখল করে নেয় রাশিয়া। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় দামাত্রু শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন। পুলিশ জানায়, বুধবার সকালে ৩ আত্মঘাতী হামলাকারী সাইকেলে করে এসে শহরের ব্যস্ততম এলাকার একটি মসজিদ ও দোকানের কাছে তাদের শরীরে বাঁধা বোমাগুলোর বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় পোপোকাতে পেতেল আগ্নেয়গিরিতে গত ২ দিনে বড় দুটি বিস্ফোরণ হয়েছে। অব্যাহত অগ্নুৎপাতের কারণে ছাই ও ধোঁয়ায় ছেয়ে গেছে ওই অঞ্চলের আকাশ। স্থানীয় জননিরাপত্তা বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, বুধবার দ্বিতীয় বিস্ফোরণের সময় লাভা থেকে বেরিয়ে আসা ছাই ও ধোঁয়া আগ্নেয়গিরির কেন্দ্র থেকে ৮,২০০ ফুট উচ্চতায় ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বড় দুটি বিস্ফোরণ ছাড়াও গত দুদিনে থেকে মাঝারি ও ছোট ধরনের বিস্ফোরণ হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। মেক্সিকোতে ৩,০০০ আগ্নেয়গিরি থাকলেও সক্রিয় রয়েছে ১৪টি। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় বন্যায় এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে বলে খবর জানিয়েছে গণমাধ্যম।
এ পর্যন্ত বন্যায় হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে 17 জনে। ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আশপাশের অনেকগুলো নদীর পানি বেড়ে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে জানায় গণমাধ্যম। সেখানকার গভর্নর নিকি হ্যালে জানান, আশপাশের প্রায় 13টি বাঁধ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও 62টি বাঁধ কর্তৃপক্ষের কড়া নজরদারির মধ্যে রয়েছে বলে জানান তিনি। বন্যায় রাজ্যটির 300-রও বেশি মহাসড়ক, 160টি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ফলে হুমকির মুখে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। যুক্তরাজ্যের জনপ্রিয় রিয়েলিটি শো গ্রেট ব্রিটিশ বেক অফ অনুষ্ঠানে এবার বিজয়ের মুকুট অর্জন করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের মেয়ে নাদিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুরু থেকেই নাদিয়ার প্রতি তার সমর্থন জানিয়ে আসছিলেন। সিলেটের মেয়ে নাদিয়াও সেই মান দেখেছেন। স্থানীয় সময় বুধবার রাতে BBC 1-এ প্রচারিত হয় অনুষ্ঠানের 6ষ্ঠ আসরের চূড়ান্ত লড়াই পর্ব। 2.5 মাস ধরে চলা স্বাদের লড়াইয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের 12 প্রতিযোগীকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন 3 সন্তানের এই জননী। চূড়ান্ত পর্বে নাদিয়া বাঙালি শাড়ি আর যুক্তরাজ্যের পতাকার রঙের আদলে তৈরি করেন সুস্বাদু সুদৃশ্য একটি বিয়ের কেক। ভীষণ চাপের মধ্যেও গুছিয়ে কাজ করার জন্য লিডসের বাসিন্দা নাদিয়া বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন। ফাটল ধরেছে চীনে প্রথম কাঁচ ব্যবহার করে নির্মিত ঝুলন্ত সেতু। সেতুর 590 ফুট উঁচুতে অবস্থিত এই ব্রিজে নেই কোনো পিলার। হুনান প্রদেশের ইকো পার্কে নির্মিত এই সেতুটি সম্প্রতি খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। এর নাম দেয়া হয় সাহসী মানুষের সেতু। নির্মাণের পর সাধারণ জানালার কাচের চেয়ে 25 গুণ মজবুত ব্রিজটি ভেঙে পড়বে না বলে আশ্বস্ত করেছিলেন প্রকৌশলীরা। ব্রিজটি মেরামতে কাজ চলছে উল্লেখ করে স্থানীয় প্রশাসন জানিয়েছে ফাটলটি সামান্য। এটা ব্রিজটার জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না বলেও দাবি করে তারা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চন্দ্রাভিযানের বিভিন্ন সময়ের 10,000-এরও বেশি অপ্রকাশিত ছবি প্রকাশ করেছে। 1969 সালের 16 জুলাই অ্যাপোলো 11-এর অভিযানের মাধ্যমে চন্দ্র বিজয় করে মার্কিন যুক্তরাষ্ট্র। মানুষ পা রাখতে পারে চাঁদের বুকে। কিন্তু এই অভিযান নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন মহলে বিতর্ক রয়ে গেছে। স্নায়ুযুদ্ধের আমলে যুক্তরাষ্ট্র এই চন্দ্র বিজয়ের মাধ্যমে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে মহাকাশ প্রতিযোগিতায়ও অনেকটা এগিয়ে যায়। গুগলের অর্থায়নে চাঁদে রকেট উৎক্ষেপণ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে ইসরায়েল। ক্যালিফোর্নিয়া ভিত্তিক মহাকাশ স্টেশন স্পেস এক্স থেকে রকেট উৎক্ষেপণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তেল আবিব। 2017 সালে এই রকেট চাঁদে পৌঁছানোর কথা। গুগলের স্পন্সরশিপে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আরও 16টি রাষ্ট্র। প্রতিযোগিতায় বিজয়ের জন্য প্রায় $2 কোটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার 63তম জন্মদিন উপলক্ষে আইস হকি খেলায় মেতেছেন। কৃষ্ণসাগর তীরবর্তী সোচি রিসোর্টে বুধবার ম্যাচটির আয়োজন করা হয়। প্রেসিডেন্ট পুতিনের দুর্দান্ত পারফরমেন্সে তার দল 15-10 গোলে এগিয়ে যায়। প্রেসিডেন্ট একাই করেন 7 গোল। রাশিয়ার স্বনামধন্য হকি খেলোয়াড়দের পাশাপাশি এতে অংশ নেন তার বন্ধু বান্ধব ও রাজনীতির সহকর্মীরা। জার্সির ডিজাইনেও ছিল রাশিয়ার পতাকার ছোঁয়া। তিনি আইস গ্রাউন্ডে এসে দুই দলের খেলোয়াড়দের স্বাগত জানান এবং নাইট হকি লিগের 5ম সিজনের উদ্বোধন করেন। এ সময় করতালিতে মুখরিত হয় পুরো গ্যালারি। দিন শেষে পরিবারের সঙ্গে সময় কাটান প্রেসিডেন্ট পুতিন। 16 বছরেরও বেশি সময় ধরে দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনকারী এই নেতার জন্মদিন উপলক্ষে আইফোন 6s ফোন সেটে প্রেসিডেন্টে পুতিনের চেহারা খোদাই করা একটি মডেল সেপ্টেম্বরে বাজারে ছেড়েছে রাশিয়ার একটি প্রতিষ্ঠান। সুদৃশ্য কাঠের বক্স সহ স্বর্ণ ও টাইটেনিয়ামের মিশেলে তৈরি এই ফোনটির দাম ধরা হয়েছে $306। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় রুশ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পরিস্থিতি মূল্যায়নে বসল ন্যাটো। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতায় যাবে না যুক্তরাষ্ট্র। কুন্দুজের হাসপাতালে বিমান হামলার জন্য ওবামার ক্ষমা প্রার্থনা। তদন্তের ফলাফলের ভিত্তিতে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেবে MSF। ইয়েমেনে আবারও বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের হামলায় নিহত 30। জাতিসংঘ প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হাউথিদের সম্মতি। এবং ফিলিস্তিনি হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির নির্দেশ নেতানিয়াহু। যুদ্ধের পায়তারা করছে ইসরায়েল, অভিযোগ ফিলিস্তিনে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।